নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাঘোষ। তো ক্লার্কশিপের টায়ার 1 এক্সাম মানে প্রিলিমিনারি এক্সাম তোমাদের শেষ হয়ে গেছে। অবভিয়াসলি তোমরা প্রত্যেকে জানো প্রিলিমিনারি এক্সাম শেষ হয়ে গেলেও আমাদের যে টায়ার 1 এ যে মার্কসটা থাকছে মানে প্রিলিমিনারিতে যে মার্কসটা থাকছে সেটার সাথে আমাদের মেন্স যে এক্সামটা হবে, আর মেন্সটা হবে অবভিয়াসলি আমি একটু কালারটা চেঞ্জ করে নিই তোমাদের। আর তোমাদের এই মেন্স যে এক্সামটা হবে এই মেন্স এক্সামের সাথে মানে প্রিলি এক্সাম প্লাস মেন্সের এক্সাম এই দুটো মিলিয়ে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। ওকে, আর এই ফাইনাল মেরিট লিস্টে আসতে গেলে আমাদের প্রিলিমিনারি নাম্বারটা দরকার, মেন্সের নাম্বারটা দরকার। তো সেই দিক থেকে প্রিলিমিনারি এক্সামের সেদিক থেকে তো প্রত্যেকে কাট অফ প্রেডিকশন করেছে। ইনফ্যাক্ট আমি একটা কাট অফ প্রেডিকশন করেছি, তোমরা প্রত্যেকে দেখেছো। ইনফ্যাক্ট তোমরা ভিডিওটাতে যথেষ্ট ভালোবাসা দেখিয়েছো। সো এবার কথা হচ্ছে যে আমাদের যখন এই দুটো নাম্বার নিয়ে মেন্স হতে চলেছে, আমাদের ফাইনাল মেরিট লিস্টের জন্য দুটো নাম্বারই দরকার পড়বে। তো সেই দিকে দেখবে অনেকের নাম্বার কি থাকবে, যে আমরা যে কাট অফটা প্রেডিকশন করছি কাট অফের ধারের কাছে একদম নাম্বার থাকবে। মানে দেখা গেল সাপোজ যদি আমি এখানে একটা ধরে নিচ্ছি, মানে র্যান্ডম নাম্বার ধরছি যে 52 নাম্বার হয়তো আমাদের এখানে কাট অফ ডিসাইড হলো, আমি র্যান্ডম ধরছি, ফাইনালি কাট অফ গিয়েছে এটা মানে ইউআর এর ক্ষেত্রে। এবার যারা 52 পাচ্ছে এবং যারা মোটামুটি 72 পাচ্ছে, এবার এদের দুজনের মধ্যে একটা 20 নম্বরের পার্থক্য রয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই যে 72 পাচ্ছে তার চান্সটা খুব বেশি এবং যে 52 পাচ্ছে তার চান্সটা খুব কম। এবার অনেক ক্ষেত্রে এটা বলে দেওয়া হচ্ছে যে কি যারা 52 পাচ্ছে মানে যাদের কাট অফের ধারের কাছে একদম নাম্বার থাকবে তাদের ক্ষেত্রে চান্সটা হয়তো খুবই কম। বাট ঘটনা কিন্তু অ্যাকচুয়ালি সেরকম নয়। আমাদের এখানে অনেকটা জিনিস বুঝতে হবে যে মেন্সে কতটা নাম্বার দেওয়া হয় ডেসক্রিপটিভে, কতটা কি হয় না হয়, কি কি হতে পারে না হতে পারে, প্রত্যেকটা জিনিসকে আমাদের আলোচনা করতে হবে। এবং যে কারণে যাদের নাম্বারটা এখন কম থাকে হতে পারে কোনো না কোনো রিজনে, অবভিয়াসলি পিএসসি প্রত্যেককেই এটা বলতে হবে না যে ক্লার্কশিপের যা কোয়েশ্চেন হয়েছিল সেখানে পিএসসি প্রত্যেককেই সারপ্রাইজ করেছে। তো এই সারপ্রাইজ কোয়েশ্চেন হয়তো কেউ ভাবতে পারেনি যে এতটা হয়তো টাফ কোয়েশ্চেন হয়ে যাবে বা এরকম কোনো কিছু হতে পারে। তো সে মানে স্বাভাবিকভাবে অনেকের খুব কম নাম্বার থাকছে। ইনফ্যাক্ট কারো যদি 52 থাকে, কারো যদি 53 থাকে বা কারো যদি 55 থাকে, তাহলে সেও খুব বিশাল কিছু হাইফাই নাম্বারে নেই কিন্তু, ঠিক আছে? মাত্র 3 নাম্বারের ডিফারেন্স যদি 52 থেকে 55 মধ্যে আমি বলি। মানে যারা কাট অফ লাইনের একদম ধারের কাছে রয়েছে এবং যারা মোটামুটি একটু হায়ার মার্কস ক্যারি করছে তাদের ক্ষেত্রে কি কি সুবিধা অসুবিধা হতে পারে না হতে পারে সেটা হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়। এবং যাদের নাম্বারটা কাট অফের ধারের কাছে থাকছে তাদের মেন্সের জন্য মানে ফাইনাল মেরিট লিস্টে আসতে পারবে কি পারবে না, ম্যাক্সিমাম কোয়েশ্চেন এইখান থেকে আসছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের একই প্রশ্ন যে দাদা আমার এই 55 থাকছে, আমার 50 থাকছে, আমি কি প্রিলি ক্র্যাক করবো, আমার কি মেন্সে চান্স আছে, ফাইনাল মেরিট লিস্টে আসতে কত নাম্বার লাগবে না লাগবে, এই ধরনের কোশ্চেনই আমার কাছে ম্যাক্সিমাম আসছে। তো দেখো এই জিনিসগুলো আলোচনা করতে গিয়ে আমাদের বেশ কিছু জিনিস আরো দেখে নিতে হবে এবং তার বেসিসে আমি বলতে পারবো তোমাদের যে হ্যাঁ কার কতটা কি চান্স রয়েছে না রয়েছে। সেই জন্য আমাদের কি একটু আগেকার ডেটাগুলো একটু দেখতে হবে ঘুরিয়ে। তাহলে দেখো এর আগের বার যদি আমি বলি কাট অফ কত ছিল, প্রিলিতে কাট অফ ছিল 65। ওকে, এবার মেন্সের ফাইনাল কাট অফ কি ছিল আমি এটা ইউআর এর ক্ষেত্রে বলছি। অবভিয়াসলি আমি প্রত্যেকটা ক্ষেত্রে ইউআর কে নিয়ে চলবো কারণ এখানে ম্যাক্সিমাম নাম্বারটা দেখা যায় এবং প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের এসসি এসটি ওবিসি যে যেরকম ক্যাটাগরিতে আছে যেমন যেমন মোটামুটি দেখবে 4 5 6 8 9 করে যেরকম নাম্বার কমে যায় মোটামুটি, তো সেটা তোমরা কমিয়ে দেখে নেবে মানে বুঝে নেবে ব্যাপার। আগের বার ইউআরে কাট অফ গেছিল 65। তো এবার ফাইনাল মেরিট লিস্টে মানে যারা পিএসসি মেন্স দিয়েছিল, মেন্স দেওয়ার পরে ফাইনাল মেরিট লিস্টে যাদের নাম এসেছিল সেখানে লাস্ট ফাইনাল কাট অফ কত গিয়েছিল যে 137, সেখানে লাস্ট ফাইনাল কাট অফটা গিয়েছিল। তাহলে তুমি দেখো এখান থেকে তুমি যদি এই নাম্বারটাকে একটু বিয়োগ করো মানে 137 থেকে তুমি যদি 65কে বাদ দিয়ে দাও তাহলে দেখবে 2 আর এখানে হচ্ছে 7 মানে 72 নাম্বারের একটা হিউজ একটা নাম্বার লাগবে যেটা ডেসক্রিপটিভে তুলতে হয়েছিল। তাহলে তুমি একটা জিনিস দেখো যে ছেলেটা 65 পাচ্ছে মানে, এবার তাহলে একটা জিনিস দেখো যে ছেলেটা 65 পাচ্ছে মানে জাস্ট কাট অফটা ক্লিয়ার করেছে সে, আর এবং যে ফাইনাল লিস্টে তার নাম এসেছে, ঠিক আছে, 65 এবং 137, তাহলে এখানে যে গ্যাপটা থাকছে সেটা হচ্ছে 72 নাম্বারের গ্যাপ। এবার তুমি একটা জিনিস ভালো করে বলে দেখো যে 72 নাম্বার ডেসক্রিপটিভে 100-র মধ্যে তোলা পসিবল কি পসিবল না, এটা এই যে একটা জিনিস একটু ভেবে দেখো। দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, দেখো বেশিরভাগই ছেলে পেলে কি হয় যে একটা র্যান্ডম একটা অ্যাভারেজ লেখা লিখে আসে প্রত্যেকের ক্ষেত্রে। তারা মানে বেশিরভাগ ক্ষেত্রে যিনি খাতা দেখছেন ওনার কিন্তু দৃষ্টি আকর্ষণ সে হারে করতে পারে না, ঠিক আছে? তো সেই দিক থেকে কি হয় একটা মোটামুটি গতানুগতিক একটা অ্যাভারেজ নাম্বার আসে। তবে এই ক্ষেত্রে আরো একটা বেশ কিছু জিনিস মানে ভাবার রয়েছে যেটা খুব খারাপ হলেও আমাকে একটু বলতে হচ্ছে। দেখো আমারই পরিচিত একজন রয়েছে যে অলরেডি মিসলেনিয়াসে জব করছে এই মুহূর্তে, আর সে মিসলেনিয়াসে একটাতে মানে বাংলা ইংলিশের কথাই বলছি আমি, একটাতে সে পেয়েছিল 103 এবং আরেকটাতে সে পেয়েছিল 98। এই প্রত্যেকটা হয়েছিল কততে, 150-র মধ্যে, ঠিক আছে? এটাও সেই 150-র মধ্যে হয়েছিল। তো 150-র মধ্যে সেই একটা এইরকম একটা নাম্বার তুলছে। আমি মোটামুটি যদি এই ক্যালকুলেশনটা একটু হিসেব করতে চাই তাহলে মোটামুটি দেখবে যে 66.66% থেকেও বেশি, মানে আমি 66% র্যান্ডম ধরে নিচ্ছি, ঠিক আছে, 66% থেকে বেশি সে নাম্বার পেয়ে মিসলেনিয়াসে ফাইনালি সে জেলাতে জব করছে। আর এই ছেলেটাই যখন সে ক্লার্কশিপ দিয়েছিল, মানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো এই আগের বারের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসটা খুব বিশাল পার্থক্য হয়নি, 1-1.5 মাসের কি 2 মাসের পার্থক্যের মধ্যে কিন্তু এক্সামটা হয়েছিল। সেম স্টুডেন্ট যে অলরেডি মিসলেনিয়াসে জব করছে সেম লেখা লিখে সে ক্লার্কশিপে গিয়ে কি পেয়েছিল, একটাতে পেয়েছিল 12 এবং আরেকটাতে পেয়েছিল 24। আর এটা হয়েছিল কত, প্রত্যেকটা 50-এর মধ্যে, ঠিক আছে? তাহলে তুমি এবার এই এই জিনিসটা যদি একটু খেয়াল করে দেখো 36 নাম্বার,
এই 36% সে মাত্র পেলো। সো কি হচ্ছে, সে মিসলেনিয়াসে 66% নাম্বারটা পেয়ে সে ফাইনালি জব করছে। আর সেই ছেলেটাই ক্লার্কশিপ যখন এক্সামটা দিল সেখানে তাকে নাম্বার কত দেওয়া হলো, 36 দেওয়া হলো। দেখো লেখার কোয়ালিটিতে খুব বিশাল পার্থক্য নেই, হতে পারে সে 66 থেকে 60% নাম্বার পেয়েছে, এটা হতে পারে, বাট এতটা কম 36% এটা কিন্তু কোনো রকম ভাবে মেনে নেওয়া যায় না। এই ধরনের কিছু ঘটনা কিন্তু ঘটেছিল, এবং এটা ঘটেছিল দেখো এতগুলো খাতা হয়তো একটা টিচারের কাছে দেখা বা একটা গ্রুপের সঙ্গে দেখা পসিবল হয়ে ওঠে না, যে কারণে হয়তো এই ধরনের বৈষম্যটা হয়েছিল, বা ভেতরে যদি কোনো রকম কোনো কিছু থেকে থাকে যেটা আমার কাছে কোনো রকম কোনো ইনফরমেশন নেই, তো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি কথা না বলাই পছন্দ করব। যেহেতু আমার কাছে সেই ধরনের কোনো কিছু প্রুফ নেই, তো সেই ধরনের কোনো কিছু নিয়ে কথা বলা উচিত নয় আমার। তো সেই দিক থেকে আমি একটা জিনিস যদি মনে করে দেখি, আমি হয়তো ধরলাম যে বিভিন্ন গ্রুপের কাছে বিভিন্ন টিচারের কাছে খাতা গিয়েছিল, যে কারণে হয়তো নাম্বারটা এত কমেছে, যেটা কিন্তু একদমই উচিত হয়নি। পিএসসির এখানে উচিত ছিল যে একটা প্রপার ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া উচিত ছিল, যে হ্যাঁ একটা প্রপার ইনস্ট্রাকশন দেওয়া থাকলে তাদেরকে তারা এই পয়েন্টগুলো তারা যদি কভার করতে পারে, ডেফিনেটলি তাদেরকে একটা অ্যাভারেজ মার্কস দিয়ে দেওয়া হবে। এরপরে কেউ যদি মানে খুব ভালো লেখে, টিচারের দৃষ্টি আকর্ষণ করতে পারে, তার ফলে তাকে কিছু কি এক্সট্রা করে মার্কস দেওয়া হবে, তো সেটা টিচারের যেরকম মনে হচ্ছে সেই মার্কসটা দেওয়া হবে। তো অবভিয়াসলি যদি এরকম ভাবে দেওয়া হয়েও থাকে, তাহলে যে ছেলেটা অ্যাভারেজ লিখে আসছে, মানে মোটামুটি একটা চাকরি পাওয়ার মতো লিখে আসছে, তার অ্যাটলিস্ট এই বাজে হালটা হবে না। সে মিসলেনিয়াসে 66% থেকে এই 36%-এ নামতে পারে না, তার লেখার মানটা এতটাই খারাপ হতে পারে না। তো এই ধরনের কিছু জিনিস কিন্তু আশা করি আমার মনে হয় পিএসসি নেওয়া উচিত, একটা প্রপার ইনস্ট্রাকশন দিয়ে ভালো মতো করে খাতাগুলোকে চেক করা উচিত, কারণ এটা একটা স্টুডেন্টের লাইফ ডিসাইড করছে। আর প্রত্যেকেই যেন এই ধরনের এক্সামগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তো সেই দিক থেকে এত বছর ধরে যখন কোনো একটা স্টুডেন্ট আগের বার যে ছেলেটা পাস করতে পারেনি, সেই ছেলেটা যদি এবারও তার সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে সেটা খুব খারাপ হতে পারে। যদিও এই ছেলেটার ক্ষেত্রে যারা আমি কথা বললাম, সে অলরেডি মিসলেনিয়াসে জব করছে, তো তার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা রকম, বাট যে ছেলেটা জব পাচ্ছে না তার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। ইনফ্যাক্ট এরকমও আমার একজন পরিচিত রয়েছে, যে প্রিলিমিনারিতে 83 নাম্বার পেয়েছিল, ফাইনাল মেরিট লিস্টে তার কিন্তু নাম আসেনি। তার সাথে এরকম কিছু একটা ঘটনা ঘটেছিল। তো অবভিয়াসলি তুমি দেখতে পাচ্ছ যে ছেলেটার কোয়ালিটি রয়েছে 83 নাম্বার তোলার মতো, সেই ছেলেটা ফাইনাল মেরিট লিস্টে নাম আনতে পারছে না। তো এই ধরনের কিছু ঘটনা যদি ঘটে থাকে, তাহলে সেই দিক থেকে আমার মনে হয়, আমি আবারও বলছি যে পিএসসির একটু ধ্যান দেওয়া উচিত, এবং প্রপার ইনস্ট্রাকশন মেনে খুব ফেয়ার ভাবে এক্সামটা করানো উচিত। এবং এই ধরনের বৈষম্যমূলক ঘটনা যেন বিভিন্ন স্টুডেন্টের মধ্যে যেন না দেখতে পাওয়া যায়, সেটাই আমরা আশা করব। তো এবার আমি আসি এবারের ঘটনাতে। দেখো এই বছর কি হয়েছে, দেখো এই বছরে কি হয়েছে, কাট অফের সংখ্যাটা তোমার অনেকটা বেশি কমতে চলেছে। কারণ কি, তোমাদের এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়েছে, যে প্রচুর পরিমাণে নাম্বার কিন্তু পাচ্ছে না, মানে বেশিরভাগ স্টুডেন্ট খুব বিশাল কিছু হাইফাই কিন্তু নাম্বার তুলতে পারছে না। আর অবভিয়াসলি আমি আগের দিন একটা পোলও করেছিলাম এই সমস্ত জিনিসগুলো দেখে নেওয়ার জন্য, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, মানে আমি যেটা দিয়েছিলাম যে 74 নাম্বার মানে 74 নাম্বার এর বেশি কতজন পাচ্ছে না পাচ্ছে, মোটামুটি আমি একটা দেখেছিলাম। তো সেখান থেকে মোটামুটি 6 থেকে 7% দিয়েছি। ইনফ্যাক্ট এখানে বেশ কিছু ফেক পোলও আছে, ঠিক আছে। তো সেই দিকটা যদি আমি বাদও দিয়ে দিই, মোটামুটি তুমি দেখতে পাবে যে 5% স্টুডেন্ট এরকম রয়েছে। আমি অবভিয়াসলি এর আগের দিন তোমাদের বলেছিলাম যে যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছে, যারা মোটামুটি 1 লাখ থেকে 1.2 লাখ পর্যন্ত যে সমস্ত স্টুডেন্ট রয়েছে, মানে 1,20,000 অব্দি, এগুলো আমি সিরিয়াস স্টুডেন্ট ধরছি। এবং এই স্টুডেন্টগুলোর মধ্যে মাত্র 5% স্টুডেন্ট এরকম রয়েছে, মাত্র 4 থেকে মানে 4 থেকে 5% স্টুডেন্ট এরকম রয়েছে যারা তোমার মোটামুটি 74 নাম্বারের বেশি স্কোর করবে। ইনফ্যাক্ট এদের মধ্যে কিছু কিছু স্টুডেন্ট থাকবে যারা হচ্ছে 80 নাম্বার মানে 80%-এর বেশি যারা স্কোর করবে, সেই সংখ্যাটা খুব কম। সেটা মোটামুটি হাতে গোনা যদি ধরতে যাও, তাহলে 200-300 জনই হয়তো হতে পারে, এক্সাক্ট ডেটা নেই, বাট কোশ্চেনের লেভেল দেখে হয়তো এরকমই মনে হচ্ছে যে কি 200-300 জন হয়তো এরকম থাকতে পারে যারা 80-র উপরে নাম্বার তুলেছে। তো যাই হোক, এই সমস্ত জিনিসগুলো আমি অ্যানালাইসিস করে নিয়েছি, এখানে আমি আর সেই জিনিসগুলো বলছি না। আমি আসছি এবার ডাইরেক্ট রুট কজে, কি হতে পারে না হতে পারে। দেখো কাট অফ কি যাচ্ছে না যাচ্ছে সেটা এখন আমাদের কিছু জানা নেই, তবে আমি মোটামুটি 55 কাট অফ প্রেডিকশন করেছিলাম, তোমরা অবভিয়াসলি আগের ভিডিওতে দেখে নিচ্ছ, এবং আমি বলেছিলাম কি +-3 মানে হচ্ছে তোমাদের এখান থেকে কাট অফটা কত যেতে পারে, মানে 58 যেতে পারে, আবার এখান থেকে আমাদের কাট অফটা 52 যেতে পারে। ইনফ্যাক্ট আমি আরো কিছু কন্ডিশন দিয়েছিলাম যে যদি সামহাও যদি ভ্যাকেন্সি বেশি হয়, মানে বেশি সংখ্যক স্টুডেন্ট ডাকা হয়, সেখান থেকে যাদের 48 নাম্বারে রয়েছে ইউআরের ক্ষেত্রে, তারাও যেন মেন্সের প্রিপারেশনটা নেয়, মানে হয়তো তাদের ক্ষেত্রেও এখানে চান্স থাকতে পারে। তো অবভিয়াসলি এই সমস্ত জিনিসগুলো আমি আগে আলোচনা করে দিয়েছিলাম। তো আমি এখানে একটা জিনিস কি করছি, যে বেস লাইন মানে আমি 55 যেহেতু কাট অফ বলেছিলাম, আমি সেই 55টাই ধরে নিয়ে চলছি, যে এবারও তোমাদের যদি 55 কাট অফ যায়, তাহলে কি হতে পারে না হতে পারে। দেখো আগের বার যদি 65 কাট অফ গিয়ে থাকে, এবার যদি তোমাদের 55 কাট অফ গিয়ে থাকে, তাহলে তুমি মোটামুটি দেখো। তো দেখো এবার যদি 55 কাট অফ গিয়ে থাকে, তাহলে এই জিনিসটা কি থাকবে, যে আগের বারে যে কোশ্চেনের লেভেলটা ছিল এবং এবারে যে কোশ্চেনের লেভেলটা ছিল, সেখান থেকে মোটামুটি তুমি দেখতে পাবে যে 10 থেকে 12 নাম্বারের কোশ্চেন কিন্তু এবার একটু বেশি টাফ হয়েছে তুলনামূলক। আমি যদি নাম্বারের বিচারে দেখতে যাই, 10 থেকে বেশি এবার কি হয়েছে, টাফ হয়েছে আগের বারের থেকে, ঠিক আছে। এবার 10 থেকে 12 নাম্বার যেহেতু টাফ হয়েছে, তাহলে সেই দিক থেকে এই সেম ডাইরেক্ট এর এফেক্টটা কি গিয়ে পড়বে, মেন্সের মধ্যে গিয়ে পড়বে, মানে মেন্সে তোমাদের কতটা কি হতে পারে না হতে পারে সেই জায়গাটাতে গিয়ে পড়বে। তাহলে আগের বার তোমাদের যখন এখানে কাট অফটা 137 গিয়েছিল, তাহলে এবার ডেফিনেটলি যদি আমি এখান থেকে 12 নাম্বার কমিয়ে দিই, তাহলে তুমি এখানে একটা জিনিস খেয়াল করে দেখবে, যেখানে 125এও কিন্তু তোমাদের সিলেকশন হওয়ার চান্স একটা রয়েছে। কি হবে না হবে সেটা আমাদের এই মুহূর্তে বলা একদমই পসিবল না, কারণ অলরেডি আমাদের প্রিলিমিনারি কাট অফ আসেনি এখনো অবধি। তারপর মেন্সের ডেসক্রিপটিভের এক্সাম এখনো হয়নি,
তারা কি টপিক দিচ্ছে না দিচ্ছে, সেই সময় মানে কোয়েশ্চেন কেমন হচ্ছে না হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের একদমই জানা নেই। তো এই সমস্ত জিনিসগুলো যখন জানা নেই, বাট স্টিল বিভিন্ন স্টুডেন্টকে এই মুহূর্তে একটা ডাইরেকশন দিতে হবে আমাদেরকে, কারণ অনেকে অনেক রকম ভাবে স্কোর করছে, বাট এবং তাদেরকে মেন্স নিয়ে পড়ার জন্য, ডেসক্রিপটিভ নিয়ে পড়ার জন্য তাদেরকে একটু মোটিভেটও করতে হবে। নাহলে সবসময় সবার ক্ষেত্রে ওই রকম ভাবে পড়া পসিবল হয় না। যাদের ক্ষেত্রে এই মুহূর্তে দেখবে যে 75 এর উপর নাম্বার রয়েছে, তারা হয়তো এখন অনেক স্টুডেন্ট এরকম হতে পারে যে তারা হয়তো মেন্সটাকে বলে ঠিক আছে এখন না, কবে এক্সাম হবে তার ঠিক নেই, এই মুহূর্তে একটু পড়াশোনাটা বন্ধ রাখি, তাদের এটা মনে হতেই পারে, বাট সেটা করা একদমই উচিত নয়। আর কিছু কিছু স্টুডেন্ট দেখবে যাদের হয়তো নাম্বার 55 রয়েছে, 52 রয়েছে, এরকম যাদের নাম্বার রয়েছে, তারা হয়তো ভাববে আমি কেন মেন্সের জন্য প্রিপারেশন নেবো, আমার তো কাটাপেরই ঠিকঠাক নেই যে আমার মানে প্রিলিমিনারি ক্লিয়ার করতে পারবো কি পারবো না। তাহলে হয়তো মনে হতে পারে যে আমি যদি কাটআপটা ক্লিয়ারও করে যাই, তাহলে মেন্সে আমার আলটিমেটলি সিলেকশন নাও হতে পারে। তো সেই সমস্ত জায়গাগুলো দেখে একটা স্টুডেন্টকে মোটিভেট করা হচ্ছে যে আজকে আমার কাজ। সো এবার আমি তোমাদের এই জিনিসটা বলছি, যদি তোমাদের 55 নাম্বার হয়ে থাকে, মানে 55 যদি কাট আপ যায় এবং তুমি 55 নাম্বারই পেয়ে থাকো, তাহলে তোমার কতটা চান্স রয়েছে ফাইনাল মেরিট লিস্টে আসার জন্য। তাহলে তুমি দেখো 125 যদি আমাদের এখানে র্যান্ডম কাট আপ যায়, কারণ আমি বললাম আগের বার যেহেতু এরকম লেভেলের একটা কাট আপ গিয়েছিল, তো এবার হয়তো কাট আপটা হয়তো 125এও নামতে পারে, এরকম একটা ঘটনা ঘটতেই পারে। তো সেই দিক থেকে তোমার নাম্বার যদি 55 থাকে, আমি এখান থেকে যদি 55 বাদ দিয়ে দিই আর 125কে আমি তোমার ফাইনাল মেরিট লিস্টের কাট আপ ধরি, তাহলে সেই দিক থেকে তুমি এখানে একটা জিনিস দেখতে পাবে কি, যে 70 নাম্বার তোমাদের ডেসক্রিপটিভে দরকার, মানে মেন্সের জন্য তোমাদের 70 নাম্বার দরকার পড়ছে। এবার তুমি একটা জিনিস ভেবে দেখো যে এই 70টা নাম্বার তুমি 100-র মধ্যে পাবে কি পাবে না। তুমি যদি এখন থেকে ঠিকঠাক মতো করে পড়াশোনা করো, তুমি যদি প্রত্যেকটা প্রপার ভালো মতো করে লিখে আসতে পারো, তুমি কেন পাবে না এটা একটু আমাকে বলো। কারণ দেখো এর আগের বার যারা এক্সাম দিয়েছিল তাদের ক্ষেত্রে কি প্রচুর স্টুডেন্টকে দেখা গেছে তারা 80 নাম্বার অবধি তুলতে পেরেছিল। অবভিয়াসলি তারা যখন 80 নাম্বার তুলতে পারছে, তাহলে তুমি 70 কেন পাবে না? সব থেকে বড় কথা হচ্ছে এটাই। এবার অনেকেই হয়তো তোমাদেরকে বলবে যাদের নাম্বার কাট অফের ধারের কাছে আছে, তোমাদের চান্স অনেক কম, তোমাদেরকে অনেক বেশি খাটতে হবে, এই করতে হবে। ঠিক আছে, এটা বলবে, বাট এটা একটা রিয়েলিটি, এটা মানে বিশাল কিছু ভুল কথা সেটা কিন্তু নয়। কিন্তু এই দিক থেকে একটা জিনিস বিচার করে দেখতে গেলে সে হয়তো অলরেডি ডিমোটিভেটেড হয়ে রয়েছে, যে তার হয়তো নাম্বারটা এতটা কম, অনেকদিন পর সে হয়তো একটা ভালো সুযোগ পেলো একটা বড় ভ্যাকেন্সির ক্ষেত্রে, যে তার হয়তো নাম্বারটা কম থাকছে। তো সেদিক থেকে আমার মনে হয় যে তোমাদের কোনো রকম ভাবে ডিমোটিভেটেড হওয়ার কোনো রকম কোনো রিজন নেই। কারণ তোমরা যদি ডেসক্রিপটিভে 70 রাখতে পারো, ঠিক আছে, তুমি টার্গেট নিচ্ছ হয়তো 70, দেখা গেল তোমার হয়তো লেখাটা বেশ ভালো হয়ে গেল, ঠিক আছে, তুমি ভালো মতো 70 তোলা মানে কি তোমাকে খুব ভালো মতো ট্রাই করতে হবে। আর ভালো মতো ট্রাই করতে গিয়ে দেখা গেল তুমি বিশাল হয়তো ভালো কিছু লিখে দিতে পারলে, তোমার নাম্বারটা তো 75 হয়ে যেতে পারে, হয়তো তুমি 80 পেয়ে গেলে, এটাও তো হতে পারে। তো সেই দিক থেকে কাট আপ যতটা যা থাকছে, তুমি তার থেকে কাট আপের থেকে অনেকটা বেশি নাম্বারও ক্যারি করে যেতে পারো। আফটার অল ফাইনালি তোমার সিলেকশনে হয়তো হতে পারে। তো এত কটা জিনিস কিন্তু হতে পারে। তো এখন তুমি ফালতু ফালতু এই সমস্ত জিনিস নিয়ে ভেবো না যে তোমার নাম্বার কম রয়েছে বা কিছু, বা তুমি আলটিমেটলি প্রিলিমিনারি ক্র্যাক করলে তুমি ফাইনাল মেরিট লিস্টে আসতে পারবে না, এই সমস্ত জিনিস একদম ভাবতে যেও না। তোমাদের ডেফিনেটলি খুব ভালো মতো চান্স রয়েছে। যারা ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা স্টুডেন্ট যারা প্রিলিমিনারি ক্র্যাক করে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলবো একদম মানে লোয়েস্ট নাম্বার যদি 50ও তোমাদের কাট আপ যায়, 50ও কোনো ছেলে যদি পেয়ে থাকে, তার ক্ষেত্রেও ইকুয়ালি চান্স রয়েছে যে তারা মেন্সে গিয়ে ফাইনাল মেরিট লিস্টে নামটা নিয়ে আসতে পারবে। তবে তার জন্য ডেফিনেটলি তাদেরকে খুব ভালো মতো মেন্সের জন্য প্রিপারেশন নিতে হবে। এমনি এমনি আর সেই জিনিসটা হবে না, কারণ তাদের অলরেডি নাম্বারটা কম রয়েছে, এবং সে ভালো মতো মেন্সের জন্য যদি প্রিপারেশন নেয়, তাহলে ডেফিনেটলি সে হয়তো 80 নাম্বারও ক্যারি করে যেতে পারে। আর 80 নাম্বার তুলে নিয়ে আসতে পারলে ডেফিনেটলি হয়তো তারও সিলেকশনটা হয়ে যেতে পারে। আর যেহেতু আমাদের এবার প্রিলিমিনারি কোশ্চেন টাফ হয়েছে, ওভারঅল প্রিলিমিনারি অ্যাভারেজ নাম্বারটা অনেকটা কমে গেছে। যেহেতু এই অ্যাভারেজ নাম্বারটা মোটামুটি 10 থেকে 12 নাম্বার অ্যাভারেজ নাম্বার কমে গেছে, আর এই এতটা যখন অ্যাভারেজ নাম্বারটা কম থাকছে, তাহলে সেই দিক থেকে আমাদের মেন্সের ফাইনাল মেরিট লিস্টেও নাম্বারটা মোটামুটি 10 থেকে 12 নাম্বার কমে যেতে পারে, এরকম একটা চান্স রয়েছে। সো আগামী দিনে আমি পিএসসি ক্লার্কশিপের মেন্সের জন্য বেশ কিছু ভিডিও দেবো, স্ট্র্যাটেজি ভিডিও বেশ কিছু দেবো আমি, যে কেমনভাবে কি পড়তে হবে না পড়তে হবে, প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের সাথে আলোচনা করবো। তো শুধু এই মুহূর্তে তোমাদের একটা কাজ হচ্ছে যে তোমরা এই মুহূর্তে ডিমোটিভেটেড হয়ে যেও না। যাদের যেমন নাম্বার রয়েছে, তোমরা জাস্ট প্রিলিমিনারিটা ক্র্যাক করতে পারলে তোমাদের মেন্সে চান্স রয়েছে। চান্স নেই এরকম হতেই পারে না। আর ইনফ্যাক্ট ঠিকঠাক মতো করে ভালো মতো করে প্রিপারেশন নিয়ে লিখে আসতে পারলে, প্রপার ওয়ার্ড গুছিয়ে লিখে আসতে পারলে, ডেফিনেটলি তোমাদের নাম্বারটা খুব ভালো আসতে পারে এবং তোমাদের ফাইনালি মেরিট লিস্টে নামটাও আসতে পারে। আর আবার আমি পিএসসির কাছে অনুরোধ করবো, আগেরবার বিভিন্ন স্টুডেন্টের সাথে যে ধরনের অন্যায় হয়েছিল, সেই অন্যায়গুলো যেন এবার আর না হয়। যে সমস্ত গ্রুপগুলোকে দিয়ে খাতা চেক করানো হবে, প্রপার ইনস্ট্রাকশন মেনে যেন খাতা চেক করানো হয়, এবং প্রিলিমিনারির মতো মেন্স এক্সামটাকেও ভালো মতো ফেয়ার ভাবে করানো হয়, এবং ফাইনালি যে ছেলেটা যোগ্য, যে স্টুডেন্টের যোগ্য স্টুডেন্টকে ফাইনালি চাকরি দেওয়া হয়। সো এই বলে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আর যাওয়ার আগে আমি আরো একটা কথা বলে নিই, বিভিন্ন জায়গায় দেখবে বিভিন্ন রকম ভাবে উল্টো পাল্টা কাটা বলা হচ্ছে। কেউ দেখবে বলবে যে কি 50 থেকে 70 কেউ রেঞ্জে কাটা বলছে, কেউ 55 থেকে 70 রেঞ্জে কাট আপ বলছে। তো অবভিয়াসলি ভ্যাকেন্সি যেহেতু আমাদের ঠিকঠাক করে ক্লিয়ার করে জানা নেই, বাট স্টিল আমরা প্রত্যেকেই বুঝতে পারছি মোটামুটি একটা ভালো ভ্যাকেন্সি রয়েছে। তো সেই দিক থেকে অ্যাটলিস্ট আগের বার যে 65 কাট আপটা গিয়েছিল, তার থেকে তো বেশি কাট আপ কোনো মতেই যাচ্ছে না। তো যারা এই 70 ঘরে নিজের কাট আপটা রাখছে, আমি বলবো তাদের থেকে একটু দূরেই থাকো, কারণ তারা নিজেদের কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই বলে তারা আজকে এই ধরনের কথাগুলো বলছে। 70 কাট আপ যেতে পারে, মানে 50 থেকে 70, 55 থেকে 70, এই এত বড় বড় রেঞ্জ একটা তারা দিয়ে দিচ্ছে। তো সেই সমস্ত জায়গাগুলো থেকে একটু দূরে থাকো, একটু জেনুইন চ্যানেলগুলোকে ফলো করো।
হতে পারে আমার চ্যানেলটা ছোট হতে পারে, সাবস্ক্রাইবার বেস হয়তো খুব কম হতে পারে, বাট আমি প্রপার এক্সপিরিয়েন্সের সাথে প্রত্যেকটা জিনিসকে বিবেচনা করে এবং প্রত্যেকটা জিনিসকে অ্যানালাইসিস করে আমি ভিডিও বানাই। প্রত্যেকটা তুমি ভিডিও দেখতে পাবে যে আমি কোনো কিছু বলে থাকলে তার ডেফিনেটলি তার পেছনে কোনো না কোনো লজিক রয়েছে এবং প্রত্যেকটা একটা প্রপার বেস রয়েছে যেটা অরিজিনালি এক্সাম হলে ঘটে থাকে। সো যে চ্যানেলগুলো ফলো করছো একটু তাদের কোয়ালিটিটা কেমন কি রয়েছে না রয়েছে সেই কোয়ালিটিটা একটু বিচার করে একটু ফলো করো, কারণ তুমি যে জিনিসটা ফলো করবে তুমি তাদের মধ্যে আস্তে আস্তে হতে থাকবে। সো চেষ্টা করো যেন সঠিক নলেজটা তোমার মাথায় ঢোকে, যেটা তোমাকে সঠিক দিকে চালনা করবে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।